জনগণ নয়, গণধিকৃত এক স্বৈরশাসকের প্রতি দিল্লির আস্থা। আবারও দিল্লির ভয়ঙ্কর হাসিনা কার্ড খেলার গোপন ষড়যন্ত্র ফাঁস। বাংলাদেশ তথা তারেক রহমান সরকারের উপর চাপ প্রয়োগ করতে আবারও সেই হাসিনা কার্ড সামনে নিয়ে এসেছে ভারত। ঢাকার উপর নানামুখী চাপ প্রয়োগের পাশাপাশি সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে দিল্লির ডিপ স্টেট ও নীতি নির্ধারকরা। গত বৃহস্পতিবার প্রকাশিত ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, নরেন্দ্র মোদী সরকার শেখ হাসিনাকে দিল্লির মাটিতে বসে কোনো প্রকার রাজনীতি করার অনুমতি দেয়নি। জুলাই গণঅভ্যুত্থানে পতিত হাসিনাকে প্রত্যার্পণ বিষয়টিও খতিয়ে দেখছে সরকার। ভারতীয় গণমাধ্যমগুলো ফলাও করে এই খবর প্রচার করে। এর ঠিক 3 দিন পর গত রোববার ভারতীয় মিডিয়ায় শিরোনাম হয়েছে, আগামী 5 আগস্ট প্রথমবারের মতো প্রকাশ্যে আসছেন হাসিনা। ওই দিন তিনি দিল্লিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং তার ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা তুলে ধরবেন। হাসিনার সম্ভাব্য এই কর্মসূচি নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে চলছে নানা আলোচনা। সংশ্লিষ্টরা বলছেন, নয়াদিল্লি কৌশলগতভাবে হাসিনাকে ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে প্রভাব বিস্তারের একটি টুল হিসেবে বিবেচনা করছে। নরেন্দ্র মোদী সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্কের সমীকরণ এবং দর কষাকষিতে হাসিনাকে কার্ড হিসেবে ব্যবহার করছে বারবার। তারা আরও বলেছেন, মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশের পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হলেও তাকে ফেরত না পাঠিয়ে ভারত তার কৌশলগত স্বার্থ রক্ষায় তাকে নিজেদের আশ্রয়ে রেখে ঢাকার উপর চাপ বজায় রাখছে। ইন্ডিয়া টুডে, নিউজ 18, টাইমস অফ ইন্ডিয়া সহ ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত হওয়ার 2 বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসছেন হাসিনা। নয়াদিল্লিতে ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য দেবেন তিনি। আগামী 5 আগস্ট স্থানীয় সময় সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়া FCC সাউথ এশিয়া আয়োজিত এক অনুষ্ঠানে হাসিনা তার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা এবং বাংলাদেশে ফেরার প্রস্তুতির বিষয়ে কথা বলবেন। নয়াদিল্লির মাথুরা রোডে অবস্থিত স্যার মার্ক টালি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে অনুষ্ঠানটি। ক্লাবটির সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে এটি। এই অনুষ্ঠান আয়োজনে ভারত সরকারের কোনো আপত্তি নেই বলেও জানিয়েছে আয়োজকরা। আমন্ত্রণপত্র অনুযায়ী হাসিনার পাশাপাশি আরও কয়েকজন বাংলাদেশের রাজনৈতিক নেতা, সাবেক কূটনৈতিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশ নেওয়ার কথা রয়েছে। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নভেল, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মোহাম্মদ আলী সিদ্দিক, সাবেক ক্রিকেটার সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক আমিনুল হক পলাশ, রাজনৈতিক ও সন্ত্রাস বিষয়ক বিশেষজ্ঞ আবু ওবায়দুল্লাহ আরিন এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ US এর পরিচালক শাহ মোহাম্মদ বখতিয়ারের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। ঢাকা ও দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র জানায়, মূলত তারেক রহমান সরকার তথা বাংলাদেশের উপর নানামুখী চাপ প্রয়োগের কৌশল হিসেবে হাসিনাকে বারবার মাঠে নামানো হচ্ছে। এছাড়া মাঝে মাঝে উভয় দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক বার্তা দেওয়ার মাধ্যমে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের নীতি নির্ধারকদের। গত বৃহস্পতিবার প্রকাশিত ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির প্রতিবেদনে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে দিল্লিতে হাসিনার রাজনীতি নিষিদ্ধ, গঙ্গা চুক্তির নবায়ন, বর্তমান সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বাড়ানো সহ অনেক ইতিবাচক কথা বলা হয়েছে। কিন্তু 3 দিনের মাথায় মোদী সরকারের সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান সামনে এলো। কূটনৈতিক সূত্রগুলো আরও জানায়, বাংলাদেশের ওপর চাপ বাড়াতে শুধু হাসিনাকে নয়, বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনকেও মাঠে নামানো হয়েছে। দীর্ঘ প্রায় 19 বছর পর কলকাতায় ফিরে তিনি হাসিনাকে বাংলাদেশে ফিরে গিয়ে আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি টার্গেট করেছেন জুলাই বিপ্লব এবং ইসলাম ধর্মকে। জুলাই বিপ্লবের কঠোর সমালোচনা করে তসলিমা নাসরিন বলেছেন, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে যেভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছে তা ছিল ভুল। এটি ছিল সম্পূর্ণ অগণতান্ত্রিক। দলটিকে নিষিদ্ধ করাও ছিল অগণতান্ত্রিক পদক্ষেপ। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত। আমি চাই হাসিনা বাংলাদেশে ফিরে যাক। তিনি বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বন্ধের দাবি জানিয়ে বলেন, বাংলাদেশে কোনো মাদ্রাসার প্রয়োজন নেই, এগুলো কেবল জিহাদি তৈরি করছে। বাংলাদেশের সব মাদ্রাসাকে ধর্ম নিরপেক্ষ স্কুলে রূপান্তর করা উচিত। তিনি সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের সমালোচনা করে বলেন, বাংলাদেশে বিপন্ন হিন্দুদের পাশে দাঁড়ানোর মাসুল তাকে দিতে হয়েছে।
নতুন করে হাসিনাকে মাঠে নামানোর তাৎপর্য সম্পর্কে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে ঢাকার একজন সিনিয়র কূটনৈতিক বলেন, বাংলাদেশের উপর চাপ প্রয়োগের ধারাবাহিক কৌশলের অংশ হিসেবে হাসিনাকে আবারও মাঠে নামানো হচ্ছে। এটা নতুন কিছু নয়। অন্তর্বর্তী সরকারের সময়ও হাসিনাকে বারবার ব্যবহার করা হয়েছে। হাসিনা তখন উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার পাশাপাশি সন্ত্রাস উস্কে দেওয়ার চেষ্টা করেছেন। আগামী 5 আগস্টে যে ধরনের অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে, ঠিক সেই ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল গত 23 জানুয়ারি। সেখানে হাসিনার একটি ভিডিও বক্তব্য প্রচার করা হয়। ওই বক্তব্য তিনি ফেব্রুয়ারির নির্বাচনকে ভণ্ডুল করতে নেতাকর্মীদের আহ্বান জানান। এরপর গত 18 মে হাসিনা একই সময়ে 5টি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারের মাধ্যমে বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে পায়ে ধরে এই সরকার ক্ষমতা এসেছে। গত 10 জুলাই রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন হাসিনা। মূলত বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য তিনি এই ঘোষণা দিয়েছেন। ওই সিনিয়র কূটনীতিক আরও বলেন, হাসিনার এসব তৎপরতা ভারতের ডিপ স্টেট এবং মোদী সরকারের নীতি নির্ধারকদের ডিজাইন অনুযায়ী হচ্ছে। আগামী দিনগুলোতে পানি ইস্যুর পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটকেও টার্গেট করা হতে পারে। প্রথম সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া হয়ে চীন যাওয়া, বেজিংয়ের সঙ্গে ঢাকার নতুন কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার পাশাপাশি এই মুহূর্তে প্রধানমন্ত্রী দিল্লিতে যেতে অনীহা ভালোভাবে নিচ্ছে না মোদী সরকার। সব মিলিয়ে তারেক রহমান সরকারের উপর চাপ বাড়াতে চাইছে দিল্লি। উদ্ভূত পরিস্থিতির সম্পর্কে জানতে চাইলে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী বলেন, ভারত তার স্বার্থে বাংলাদেশকে অস্থিতিশীল করবে এবং এক্ষেত্রে শেখ হাসিনা সহ অন্যান্যদের ব্যবহার করবে। আমি বারবার বলেছি, ভারত কোনোভাবেই জুলাই বিপ্লবকে মেনে নিতে পারছে না। তারা হাসিনা এবং আওয়ামী লীগ ছাড়া অন্য কিছু বাংলাদেশে মানবে না। তিনি বলেন, এই মুহূর্তে দেশ গভীর সংকটের মধ্যে আছে। আমি জানি না প্রধানমন্ত্রী বিষয়টিকে বুঝতে পারছেন কিনা। প্রধানমন্ত্রীকে বুঝতে হবে ভারত বাংলাদেশকে নিয়ে কি করতে চাইছে। বাংলাদেশের সমালোচনা করে এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, আমরা জুলাই বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে বিনষ্ট করেছি। এখানে সরকারের বড় ধরনের দায় রয়েছে। গণঅভ্যুত্থানের 2 বছর যেতে না যেতেই একে অন্যকে শত্রু বানানো হয়েছে। এরই সুযোগ নিচ্ছে ভারত। জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় ঐক্য ছাড়া ভারতের ষড়যন্ত্র থেকে রেহাই পাওয়া যাবে না। সরকারের এই দায়িত্ব সবাইকে ঐক্যবদ্ধ করা। এটা করতে না পারলে জাতিকে চরম মূল্য দিতে হবে। বিশিষ্ট আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম রশিদুজ্জামান এ সম্পর্কে বলেন, মোদী সরকার যা কিছু করছে তার মূল উদ্দেশ্য হলো তারেক রহমানকে চাপে ফেলে আওয়ামী লীগ ও হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে ফেরানোর ব্যবস্থা করা। আসলে বাংলাদেশের সঙ্গে ভারত শত্রু রাষ্ট্রের মতোই আচরণ করে। ঢাকায় নিযুক্ত ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী এখানে অনেক মিষ্টি মিষ্টি কথা বলছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি সফরে গেলেই নাকি সবকিছু ঠিক হয়ে যাবে, এগুলো সবই তাদের প্রতারণা। তিনি বলেন, কয়েকদিন আগে দেখলাম তাদের রাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি বলছে তারা হাসিনাকে দিল্লিতে রাজনীতি করতে দেবে না, কিন্তু 2 দিন যেতে না যেতেই সেই হাসিনাকেই আবার মাঠে নামানোর কথা জানালো। তাদের আসলে কোনোভাবেই বিশ্বাস করা যায় না। চীনের সঙ্গে বাংলাদেশের বর্তমানে যে গভীর সম্পর্ক গড়ে উঠেছে তা নষ্ট করে দিতে চাইছে ভারত। যুক্তরাষ্ট্রের সঙ্গেও আমরা যে সুসম্পর্ক বজায় রাখছি তাও মেনে নিতে পারছে না দিল্লি। শহীদুজ্জামান আরও বলেন, ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে আমন্ত্রণ জানানো হয়েছে তা দিল্লির একটি ট্র্যাপ। বিমস্টেকের চেয়ার হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়। বিমস্টেক একটি অকার্যকর সংস্থা। ভারত এটাকে সার্কের বিকল্প হিসেবে ব্যবহারের চেষ্টা করছে। তিনি বলেন, ব্রিক্স সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর দিল্লি যাওয়ার প্রশ্নই আসে না। সরকারের উচিত হবে যতক্ষণ পর্যন্ত ভারত তার বাংলাদেশের নীতি না বদলায় ততক্ষণ পর্যন্ত দিল্লির সঙ্গে দূরত্ব বজায় রাখা। এদিকে ভারত সরকারের অনাপত্তিতে হাসিনার রাজনৈতিক অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে জানতে চাইলে গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ বলেন, এটি নিয়ে খবর প্রকাশিত হয়েছে। আমরা কার কাছে আপত্তি জানাবো? ভারতের কাছে? একটি নিষিদ্ধ সংগঠন এবং সেই সংগঠনের প্রধান যিনি বিভিন্ন অপরাধের সাজাপ্রাপ্ত আসামি, তিনি কোথায় কি বলছেন তার জবাব দেওয়ার মতো সময় বাংলাদেশ সরকারের নেই। তিনি বলেন, আমরা যেটা লক্ষ্য করছি, ভারত সরকারও সম্প্রতি একটা বিবৃতি দিয়ে বলেছে যে তারা আশা করি না কোনো পলাতক আসামি সেখানে বসে রাজনৈতিক বক্তব্য দেবেন এবং ভারত সরকার তার সমর্থনও করে না। আর এই অনলাইন মিটিং বা অনুষ্ঠানের বিষয়ে ভারত সরকারের অবস্থান কি সেটি তাদেরকেই পরিষ্কার করতে হবে। শামা ওবায়েদ বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর আমাদের নতুন সরকার সবসময় বলেছে যে
পলাতক আসামিরা যদি সেখানে থেকে রাজনৈতিক বক্তব্য দেয় বা বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয় তবে তা কাম্য নয়। আমরা চাই ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক আরও উন্নত হোক। সম্প্রতি ভারতের নতুন হাই কমিশনার এসেছেন, তার সঙ্গে আমাদের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। এদিকে গতকাল বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পলাতক হাসিনা সহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো ব্যক্তি যাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে সে বিষয়ে ভারতের সহযোগিতা প্রত্যাশা করেন উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি উল্লেখ করেন, এ ধরনের কার্যক্রম দ্বিপক্ষীয় সম্পর্কে ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ভারতের হাইকমিশনার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজ খবর নেওয়া এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস দেন। প্রিয় দর্শক, ভারত বাংলাদেশকে নিয়ে হাসিনা কার্ড খেলায় কতটুকু সফল হবে বলে মনে করেন কমেন্ট করে জানিয়ে দিন এবং প্রতিদিনের খবরাখবর সবার আগে পেতে নতুন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।